সাদর আমন্ত্রণ এই সাউথ এশিয়া বাংলা বৈঠকে। করোনা কালে আমরা যে অনিশ্চিত সময় কাটাচ্ছি, এই সময়টাতে আমরা কিছু বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, গল্প করি। কারণ এখন যে স্থবির জীবন, সেটাকে শুধু গল্পই পারে এগিয়ে নিয়ে যেতে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম থাকায় এখানে একটা নিরন্তর গল্পগুজব চলে। সেখানে এটিএম গোলাম কিবরিয়া উনি নিয়মিত লেখেন, নিয়মিত বলবো না, অনিয়মিত, কিন্তু করোনার সময়ও কিছু লেখা আমরা পেলাম। তো ওনার যে ভাবনাগুলো, সেগুলোর মুগ্ধ পাঠক আমরা। সে কারণে আজকে লেখক এটিএম গোলাম কিবরিয়ার সঙ্গে সংযুক্ত হচ্ছি। কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের শুরুতে আড্ডায়। আমার মনে হচ্ছিল যে আপনাকে জিজ্ঞেস করি যে একটা যে রাষ্ট্র থাকে, সেখানে একজন নাগরিক যে ওই রাষ্ট্রের বশ্যতা স্বীকার করে নেয়, এর কারণ হচ্ছে এই রাষ্ট্রের সঙ্গে তার একটা চুক্তি থাকে যে সে তার জীবন ধারণের জন্য নাগরিক হিসেবে ওই রাষ্ট্রে বসবাস করবে, কাজ করবে। এর বিনিময়ে রাষ্ট্র তাকে কিছু সুযোগ সুবিধা দেবে। এর মধ্যে ন্যূনতম যে সুযোগ সুবিধাটা হতে পারে সেটা হচ্ছে তার মৌলিক চাহিদাগুলো পূরণ করবে। তো যে রাষ্ট্র একজন নাগরিকের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না, সেটি রাষ্ট্র নয় বলে মনে হয়। আর যে রাষ্ট্রগুলো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে, সেগুলোই রাষ্ট্র। তো এখন এই করোনা কালে কোনটি রাষ্ট্র, কোনটি রাষ্ট্র নয়, এটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যেন এটা যেন একটা প্রামাণ্য চিত্রের মতো আমাদের চোখের সামনে চলছে। আপনি রাষ্ট্রকে এবং নাগরিককে এই করোনা কালে কিভাবে দেখছেন? কল্যাণ রাষ্ট্রে এবং শুধুই রাষ্ট্র নামের রাষ্ট্রে? ধন্যবাদ মাসকাত ভাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি যে কথাটা বলতে চাই, আপনি যে কথাটা প্রথমেই বললেন যে বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার কিভাবে আমি কি ফিল করছি ঠিক করোনা ক্রাইসিসের সময়টাতে। আমি আপনার একটা ভুল ভাঙাতে চাই। রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র বলে যে ব্যাপারটা, ওটা আমার কাছে একটা মিথের মতো মনে হয়। কারণ একটা রাষ্ট্র যদি ফাংশনিং হয়, আমার তো প্রতিটা পদেই ওই ব্যাপারটা ফিল করার কথা। কারণ একদম বেসিক সোশ্যাল কন্ট্রাক্টের কথা যদি আমরা চিন্তা করি, যেটা রুশো বলেছিলেন যে আমার সাথে একটা নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু কন্ট্রাক্ট থাকে। সে আমাকে পাবলিক সার্ভিস প্রোভাইড করবে, আমি তাকে ট্যাক্স দেব, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। একদম ফাংশনিং ব্যাপারটা হচ্ছে এটা। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব দেশগুলোর যে প্রবলেমটা, আমি বিশেষ করে এখন করোনার সময় এটা একদম উন্মুক্ত হয়ে পড়েছে, নগ্ন হয়ে পড়েছে। যে আমরা বহুদিন ধরে শুনে আসছি যে আমাদের উন্নয়নের দরকার, আমাদের এই মুহূর্তে ডেমোক্রেসি আমরা হল্ট করতে পারি, উন্নয়নের স্বার্থে গণতন্ত্র কিছুদিনের জন্য আমি স্থগিত করতে পারি। এই কথাটা ইটস নাথিং নিউ। আমরা এটা আগেও শুনেছি, আইয়ুব খানের সময় আমরা শুনেছি, এরশাদের সময় আমরা শুনেছি। এবং আমি আপনাকে বলতে পারি, আপনি যদি কোনো মধ্যপ্রাচ্যের দেশে যান কিংবা কোনো সাব সাহারান আফ্রিকান কান্ট্রিতে যান, যেগুলো প্রাক্তন কলোনি ছিল, প্রত্যেকটাতে আপনি এই ধরনের কিছু ফেনোমেনা আপনি ফেস করবেন। দিস ইজ নাথিং নিউ। সমস্যা হচ্ছে কি, আমরা একটা সময় এই ব্যাপারটাতে বিশ্বাস করা শুরু করে দিয়েছি যে না, আমাদের মধ্যে যেহেতু জিডিপি 8% অ্যাভাব ফর দৃশ্যমান উন্নতি হচ্ছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেতুগুলো হচ্ছে, এবং আরবান পপুলেশন যেখানে সবচেয়ে ডেন্সলি পপুলেটেড, এবং কিংবা ধরেন যে মেট্রোপলিটন সিটিগুলো, ওখানে আমরা কিছু বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো যারা একটা জনগোষ্ঠীর ওপিনিয়ন মেকার, যাদেরকে আমি ইন্টেলিজেন্সিয়া বলি, তারা আমাদের কানেক্টে সবসময় বলছে যে না, যত যাই হোক বাংলাদেশ ভালো করছে।
আমি এবং আমাদের মতো অনেকেই আমরা বলার চেষ্টা করছিলাম যে ফ্রিডম কিংবা সিকিউরিটি এই দুটোর মধ্যে কখনো বনাম হয় না। মানে আমাকে তুমি বলতে পারো না যে তুমি ফ্রিডম চাও নাকি সিকিউরিটি চাও, আমাকে তোমার দুটোই প্রোভাইড করতে হবে। দ্যাট ইজ দ্য কন্ট্রাক্ট আই সাইন ফর, রাইট? মানে রাষ্ট্রীয়ভাবে কাজ করার কথা। আনফর্চুনেটলি যে কথাগুলো অনেকেই বলে আসছিল, যাদেরকে পলিটিক্যাল ডিসিডেন্ট বলা হচ্ছিল গত ৩-৪ বছর ধরে, ৫-৬ বছর ধরে, দেখা যাচ্ছে যে এই কথাগুলো এখন একে একে ফলা শুরু করছে। আমার হেলথ সেক্টর কলাপস করছে, আমার সাপ্লাই চেইন কলাপস করছে। এবং আমি দেখতে পাচ্ছি, আমি যখন ইভেন ত্রাণ বিতরণ করার চেষ্টা করছি, ওই ত্রাণগুলো যেহেতু আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমি পলিউটেড করে ফেলেছি, ওখানে আমি ইনসেন্টিভাইজ করেছি এমনভাবে যারা পার্টি লয়াল কিংবা যারা একটা স্পেসিফিক আইডিওলজিতে বিশ্বাস করে তাদেরকে আমি ইনসেন্টিভাইজ করব। এটা যখন মোডাস অপারেন্ডি হয়ে যায় তখন ডেফিনেটলি যেটা ঘটবে যে আমার যারা পাবলিক সার্ভিসে অফিস হোল্ড করছেন তারা ঠিকমতো তাদের কাজটা করতে পারবে না। ওই কারণে আমি দেখছি যে ইউনিয়ন পরিষদ ওই লেভেলে কিংবা মেম্বার লেভেলে তারা ত্রাণ চুরি করছে এবং মানুষজন খুব অবাক হচ্ছে যে এরকম একটা ক্রাইসিসের সময়ও কেন এই ব্যাপারটা ঘটছে। বাট এগুলো তো উপসর্গ, এই জিনিসগুলো ঘটারই কথা। এখন যেহেতু একটা ক্রাইসিস আমাদের চোখের সামনে, এখন আমি আর কোনোভাবে ব্যাপারগুলো কার্পেটের নিচে ঢুকাতে পারছি না, সমস্ত কিছু বের হয়ে আসছে। এতদিন ধরে আমরা যে গত 50 বছর, আমি স্পেসিফিক্যালি আসলে কোনোভাবেই বলবো না এটা শুধুমাত্র এই সরকারের দোষ, এটা খুব it won't sound wise, because গত 50 বছর ধরে একটা রাষ্ট্র আমরা এমনভাবে বানিয়েছি যে যাদের কথা আমাদের সবসময় শোনা দরকার ছিল। একটা রাষ্ট্র কখন আমি তাকে ভালো রাষ্ট্র বলবো? যখন আমি জানি, আমি তো আমার লেমন আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনাকে বলি, আমি যেটা বিশ্বাস করি, আমি যে দেশে থাকি এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এটা অন্যতম একটা উন্নত দেশ পৃথিবীতে, যাদের মানব উন্নয়ন সূচক বেশ ভালো। মানে কোনোভাবে আমি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের তুলনা করতে পারবো না, বাট আমি একটা বেঞ্চমার্ক সেট করার জন্য বলছি। ব্যাপারটা খুব সিম্পল। আমি যদি 8 ঘন্টা করে সপ্তাহে 5 দিন কাজ করার উদ্যম রাখি, আমি যদি সমস্ত নিয়মকানুন মেনে চলি, আমি যদি সময় মতো আমার ট্যাক্সটা দিই, রাষ্ট্রকে এনশিওর করবে যে আমার পলিটিক্যাল বিলিফ যাই হোক না কেন, আমাকে আমার অফস্প্রিংকে, আমার সন্তানকে সে ঠিক মতো শিক্ষার সুবিধা দেবে, চিকিৎসার সুবিধা দেবে। আমি যদি অসুস্থ হই আমাকে সেই চিকিৎসার সুবিধা দেবে এবং সমস্ত পাবলিক অ্যামিনিটিস গুলো আমি ইউজ করতে পারবো। আমি তাকে নিয়মিত জাস্ট ট্যাক্সটা দেবো। দ্যাট ইজ দ্য ভেরি বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তো আমি জানি বাংলাদেশ এমন একটা দেশ যার একটা ব্লাডি ওয়ার হিস্ট্রি থেকে আসা এবং অনেক বড় স্ট্রাগল পার হয়ে আমরা এসেছি, কোনোভাবে আমি তুলনা করতে পারি না। বাট দ্যাট ইজ দ্য মিনিমাম থিং আই শুড অ্যাসপায়ার ফর। ওটা আমি চাইবো, ওখান থেকে বার্গেনিংটা শুরু হবে। আমার কাজ হবে সবসময় অ্যাজ এ সিটিজেন আমি রাষ্ট্রকে বলবো যে আমাকে তুমি এই জিনিসগুলো দিচ্ছ না কেন। আমি হচ্ছে একজন গ্রান্টেড অর আনস্যাটিসফাইড কাস্টমার, তার কাজ সবসময় আমাকে সন্তুষ্ট রাখা। আনফর্চুনেটলি এই ব্যাপারটা বাংলাদেশে কাজ করেনি। আমাদের দেশের সিটিজেনরা, আমরা তাদেরকে নাগরিক বলি, আমাদের নাগরিকদের মধ্যে এখনো নাগরিকত্ব বোধটা জাগ্রত হয়নি। এটা হয়তো অনেক ঐতিহাসিক কারণ থাকতে পারে। একটা ফিউডালিস্টিক সোসাইটি, এটা এক সময় কলোনিয়াল রুলের আন্ডারে ছিল, সবকিছু মিলে এখানে এক ধরনের ট্রাইবালিজমের ব্যাপার আমরা দেখি। আপনি দেখবেন আমাদের রাজনৈতিক মতপার্থক্যগুলো যখন কাজ করে, কে কোন ক্যানে বিলং করে, কে কোন ভোট করে, আমরা বলে যাই না ওই লোকটা যাই বলুক না কেন সে ভুল বলবে। যেমন ধরেন এখন যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে যে ফিয়াস্কোটা ঘটলো গণস্বাস্থ্য, একজন ভেটেরান ফ্রিডম ফাইটার, 71-এ যিনি ফিল্ডে যুদ্ধ করেছেন, ফিল্ড হসপিটাল যিনি চালু করেছেন, মানে তার দেশপ্রেম নিয়ে কোয়েশ্চেন করা ইটস অ্যাবসার্ড থিং। আর আপনি দেখবেন এই ক্রাইসিস মুভমেন্টে উনি যখন এগিয়ে আসলেন কিছু একটা করার জন্য, প্রথমে তার পলিটিক্যাল এলিজিয়েন্স নিয়ে কমেন্ট করা শুরু হলো। তো এগুলো সব হচ্ছে উপসর্গ। মানে আমরা এখন যা দেখছি, হঠাৎ করে আমরা দেখছি যে আমাদের দেশে আইসিইউ নেই, আইসিইউ পার মিলিয়ন আইসিইউ সংখ্যা বাংলাদেশে অনেক কম, কিংবা ধরেন আমাদের ভেন্টিলেটর কম। এই সমস্ত কিছু ঘটার কথা ছিল। 2008-এ যখন
আমেরিকাতে সাবপ্রাইম মর্গেজটা হয়, মর্গেজ ক্রাইসিসটা হয়, গ্লোবাল রিসেশনটা যখন শুরু হয়, তার আগের যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন অ্যালান গ্রিনস্প্যান, হি ওয়াজ এ ভেরি ফেমাস চেয়ারম্যান, উনি সম্ভবত 20 বছরের মধ্যে চেয়ারম্যান ছিলেন, এবং তার সময়তেই আমেরিকান অর্থনৈতিক সমৃদ্ধি একদম উচ্চ শিখরে গিয়ে পৌঁছেছিল বিকজ অফ হিজ ম্যানেজমেন্ট ক্যাপাসিটি। উনি বলেছিলেন যে ঘটনাটা ঘটার পর যে ইট ইজ অ্যান এক্সিডেন্ট ওয়েটিং টু বি হ্যাপেন্ড, একটা দুর্ঘটনা যেটা ঘটার, মানে ইট ওয়াজ নট আ কোয়েশ্চেন অফ হোয়াট, ইট ওয়াজ আ কোয়েশ্চেন অফ ওয়েন। তো বাংলাদেশ রাষ্ট্রটা আমরা এমনভাবে তৈরি করেছি, আমরা যেহেতু জবাবদিহিতা এনশিওর করতে পারিনি, যে কোনো একটা বড় ক্রাইসিস আমাদের রাষ্ট্রটা এভাবে নেকেট, এভাবে একদম উদম হয়ে পড়বে, এই ব্যাপারটা কোনোভাবে অভাবনীয় ছিল না। এই কথাটা যারা বহুদিন ধরে বলার চেষ্টা করে আসছে তাদেরকে আমরা বিভিন্নভাবে পলিটিক্যালি মার্জিনালাইজ করে ফেলেছি। মানে আমরা এই ব্যাপারটা কল্পনাই করতে পারি না আনফর্চুনেটলি 50 বছর পরেও, যে একজন নাগরিক কোনো ধরনের কোনো পলিটিক্যাল প্রেজুডিস ছাড়াও রাষ্ট্রের কাছে কিছু ব্যাপার দাবি করতে পারে। এটা সিনোনিমাস হয়ে গেছে। তো এগুলো আসলে অনেক পুরনো প্রবলেম, যেটার কনসিকুয়েন্স আমরা এই মুহূর্তে ফেস করছি। এবং আমাকে যেটা সবচেয়ে বেশি হন্ট করে, সবচেয়ে বেশি কষ্ট দেয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাংলাদেশ তো আর স্পেন না, ইটালি না, আমেরিকা না, ইউকে না, কোনো ইউরোপিয়ান কান্ট্রি না, বা নর্থ আমেরিকান বা ডেভেলপড কান্ট্রি না। এখানে প্রচুর সমস্যা থাকে। কলোনিয়াল রেজিমের আন্ডার একটা দেশ ছিল, আমাদের প্রচুর স্ট্রাগল ছিল। আমি যখন আমাদের মতো ব্যাকগ্রাউন্ড থেকে যে দেশগুলো আসছে, হ্যাঁ, তাদের সাথে তুলনা করি, তখন ব্যাপারটা খুব খুব কষ্টদায়ক। আপনি ইভেন যদি ভারতকে দেখেন, আপনি যদি পাকিস্তানকে দেখেন, আমাদের সাথে পাকিস্তানের সমস্ত কিছু তো মিলে যায়। ডেমোগ্রাফিক্যালি আপনি যদি দেখেন, আমাদের থেকে ওদের 1 কোটি বা 1.5 কোটি মানুষ বেশি, কিন্তু আমাদের চেয়ে ওদের পার ক্যাপিটাল ইনকাম কম, আমাদের চেয়ে ওদের বিভিন্ন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইউএনডিপি সবগুলো তো আমাদের চেয়ে পিছিয়ে। এবং ওদের যে গণতন্ত্রের কথা পাকিস্তানে বলা হয়, সেই গণতন্ত্রের পিছনে পর্দা আড়ালে মিলিটারি, একটা মিলিটারি এস্টাবলিশমেন্টের প্রত্যক্ষ মদত সবসময় দৃশ্যমান। সে পাকিস্তানের মতো কিন্তু খুব দারুণ ভাবে, মানে অ্যাটলিস্ট আমরা যখন 10ই মার্চ, আমরা যখন 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছিলাম, ওই সময় কি তার অ্যাড্রেস করা শুরু করলেন। আপনি যদি কোরিয়াকে দেখেন, ভিয়েতনামকে দেখেন, হ্যাঁ, 1970-তে ভিয়েতনাম এবং বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম বাংলাদেশের বেশি ছিল, এবং আমাদের চেয়ে অনেক বেশি রক্তক্ষয়ী যুদ্ধ তারা পার হয়ে এসছে। তারপরও চীনের সীমান্তে থাকার পর তাদের একজনও মারা যায়নি। তো আমি কোনোভাবে বলছি না আমার সাথে আমেরিকা তুলনা করতে, আমি বলছি ভিয়েতনামের সাথে তুলনা করতে, কোরিয়ার সাথে তুলনা করতে, ইভেন পাকিস্তানের সাথে তুলনা করতে। আপনি যদি সমস্ত স্কেলে দেখেন, খুব বাজে। এখন আমরা মোটামুটি ভাবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার বাস্তবতা অপরিবর্তনীয় বাস্তবতা, এবং সেখানে দেশে দেশে নাগরিকরা এখনো প্রজা থেকে গেছে, এবং এই করোনা কালে এসে করোনা ব্যবস্থাপনায় ধারে কাছের দেশগুলোর চেয়ে বাংলাদেশকে আমরা কম সফল হতে দেখেছি। এই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে এখনো যেহেতু আমরা বিপদের মধ্যে আছি, সেখানে প্রতি মুহূর্তেই এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা। এখন একটা দোলাচল সবার মধ্যে কাজ করছে যে আগে অর্থনীতি না আগে মানুষের জীবন, লকডাউন খুলে দেওয়া হবে নাকি লকডাউন থাকবে। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। এই পলিসিটা কোথা থেকে অরিজিনেট করছে আমি প্রথমে সেটা বলতে চাই। এটা একদম পিওর নিউলিবারাল পলিসি, মানুষের জীবনের চেয়ে অর্থনীতিকে বেশি মনোযোগ দেয়া, অর্থনীতিকে ঠিক দেয়। এই কোয়েশ্চেনটাই, এটা খুব ভালগার কোয়েশ্চেন, এটা খুব অশ্লীল প্রশ্ন আসলে, বাট আমাদেরকে এখন এই প্রশ্নটা ফেস করা লাগছে। আমি এই প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। আমি জানি যে আমি অনির্দিষ্টকালের জন্য একটা গরিব দেশে সমস্ত কলকারখানা বন্ধ রাখতে পারবো না, কারণ আমাদের 75 ভাগেরও বেশি মানুষ ইনফর্মাল ইকোনমির সাথে জড়িত, যাদের
যারা বা দিনমুখী যারা দিন জন্য এই ব্যাপারটাকে এক্সটেন্ড করতে পারি না। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি ইনিশিয়াল স্টেজে মিসম্যানেজমেন্ট গুলো না করতাম, আমি যদি প্রথম থেকেই ব্যাপারটাকে স্বীকার করতাম যে হ্যাঁ আমাদের এখানে করোনা সংক্রমণ ঘটছে এবং আমাদেরকে ওই কারণে টেস্ট করা শুরু করতে হবে। এই ক্রাইসিসটা পৃথিবীর সবাই কিন্তু প্রথমবার ফেস করছে। হ্যাঁ, 100 বছর আগে একটা স্প্যানিশ ফ্লু ছিল, ওখান থেকে আপনি হয়তো কিছু এক্সপিরিয়েন্স আমরা ইনহেরিট করেছি, বাট পৃথিবীর সমস্ত দেশে মোটামুটি প্রথমবার মতো দেখছে। সো কোনো ধরনের কোনো ফিক্সড ম্যানুয়াল নেই যে এই ব্যাপারটাকে আমাদের এইভাবে তৈরি হয়েছে সব দেশে, যে আমাকে প্রচুর টেস্ট করতে হবে, আমাকে কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে, আমাকে এরপর যাদেরকে আমি পাচ্ছি যে এরা অলরেডি সংক্রমিত, ওদেরকে আমি কোয়ারেন্টাইন করব। ওই জিনিসটা করার জন্য আমাকে একদম প্রথম থেকে স্টেপগুলো নেওয়া লাগবে যে হ্যাঁ আমাদের এখানে করোনা অলরেডি ছড়িয়ে গেছে। আনফর্চুনেটলি আমরা এটা শনাক্ত করতে দেরি করেছি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্রবলেম। এরপর আমরা যখন শনাক্ত করতে দেরি করেছি, ওটা একটা পলিটিক্যাল কারণে, যেহেতু আমরা আমাদের কিছু সেরিমনি ছিল যে সেরিমনিগুলো আমরা হোল্ড করতে পারি না দেশের ভাবমূর্তির কারণে। দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য, একটা পলিটিক্যাল আইডিওলজিকে হোল্ড করার জন্য আমাকে এই জিনিসগুলো আমি যদি এখন পোস্টপন্ড করি সমস্যা নেই। এই মাইন্ডসেটটা ইটস এ ফল্টি মাইন্ডসেট, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যখন আমরা শুরু করলাম তখন আমরা টেস্ট করার সময় গড়িমসি করলাম, আমরা বেশি করে টেস্ট করিনি। থার্ড ব্যাপারটা দেখেন আপনি, ইভেন যখন গণস্বাস্থ্য নিজে উদ্যোগ নিয়ে আমাদের কাছে আসলো, এখন যেহেতু একটা ক্রাইসিস টাইম, আমি এখন নর্মাল টাইমে আমি যেভাবে যে কোনো একটা টেস্টকে ভ্যালিডেট করার জন্য যে প্রসেসগুলো ফলো করে, আমি যদি ওই প্রসেসে যাই, ইট উইল টেক টাইম। এবং এখন এমন একটা ব্যাপার, আপনি কত তাড়াতাড়ি রেসপন্স করছেন তার উপর ডিপেন্ড করছে কত মানুষ বাঁচবে। আপনি যদি একদিন আগে রেসপন্স করেন, অথবা 10 জন মানুষ বাঁচবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে আপনার সময় বনাম মানুষের জীবন, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এই আর্জেন্সিটা আমাদের আনফর্চুনেটলি পলিটিক্যাল লিডারশিপের মধ্যে ঢুকেনি, কারণ তাদের যেটা মোডাস অপারেন্ডি, যে কোনো ক্রাইসিস যখন তারা ফেস করে, তারা প্রথমে দে ওয়ান্ট টু রাইট ইট আউট, ব্যাপারটাকে ইগনোর করে বা এক ধরনের পলিটিক্যাল থিয়েট্রিক্স এনে ব্যাপারটাকে এড়ায় যাওয়ার চেষ্টা করে। বাট তারা যখন বুঝতে পারলো যে এটা তারা পারছে না, দেন তারা কিছু টেস্ট করা শুরু করলো, বাট সেখানেও তারা এফিসিয়েন্ট হতে করেনি। এখন যদিও টেস্টের, আপনি যদি টেস্ট পার মিলিয়ন দেখেন, আমরা অনেক পিছনে, সাউথ এশিয়াতে অনেক পিছনে, গ্লোবালি অনেক পিছনে, বাট স্টিল দে আর ট্রাইং টু ডু ইট নাও। ওকে, বাট দ্য থিং, আপনি একটা ব্যাপার দেখেন, যখন গার্মেন্টস গুলোকে খুলে দেওয়ার কথা বলা হলো এবং পুরো দেশ থেকে গার্মেন্টসের দিকে, ঢাকা শহরের দিকে পদযাত্রা করে গার্মেন্টস কর্মীরা আসা শুরু করলো, এই ঘটনাটা, এটা একটা ক্লাসিক কেস অফ ডিক্টেটরশিপ বলে আমার কাছে মনে হয়। আপনি যখন ডিক্টেটরশিপের আন্ডারে থাকবেন, তখন কিছু কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে। যিনি একদম পিকে বসে আছেন, তার কাছে প্রচুর ইনফরমেশন যাবে না, কারণ তার যারা হেন্সম্যান, তারা তাকে যে নিউজটা ফিড করেন, তারা প্রচুর ইনফরমেশন হাইড করেন। সো ওই কারণে যেটা হয়, ডেফিনেটলি গার্মেন্টসের একটা বড় লবি আছে, তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল বাংলাদেশের পার্সপেক্টিভে, ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি। ঢাকা শহরের শেষ 2 জন মেয়র ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। অনেকটা ধরেন, আমি যদি তুলনা করতে চাই, আমি বলতে পারি ধরেন 19 শতকে আমেরিকান যারা রবার ব্যারন ছিল, ফোর্ডদের আগে, ওই জেনারেশনে যারা আমেরিকান পলিটিক্সকে ডিকটেট করত, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিওয়ালারা এখন ওই লেভেলে আছে, তারা ওই পাওয়ারটা হোল্ড করে। বাট প্রবলেম হচ্ছে, তাদের সাথে যে বার্গেনিং গভর্নমেন্ট যাবে, অথবা গভর্নমেন্ট স্ট্রিক্ট ছিলেন, সরকার প্রধান স্ট্রিক্ট ছিলেন, বাট ওই মেসেজটা ঠিকমতো কনভে করা হয়নি। কেন কনভে করা হয়নি? কারণ অলরেডি ওই ইকোনমিক এলিট ক্লাস থেকে এই পলিটিক্যাল ক্লাসটা এক ধরনের ব্যাকিং, তো কনফ্লিক্ট কাজ করছিল, যে কনফ্লিক্টে তারা এখনো রেজলিউট করতে পারেনি। অলরেডি কিন্তু কিছু গার্মেন্টস খুলে দিয়েছে, এবং আপনি দেখবেন গাজীপুরে এবং নারায়ণগঞ্জ, যেগুলো আপনার ঢাকা শহরের থেকে আশেপাশে, যেগুলো আপনার ইন্ডাস্ট্রিয়াল আউটস্কার্ট ঢাকা শহরে, হ্যাঁ, ওই জায়গাগুলোতে প্রচুর করোনা রোগের অনেক বেশি, এবং কোনো ধরনের কোনো ডিজাস্টার আপনি বলতে পারেন ওগুলো মূলত গার্মেন্টস থেকে আসে, এবং অলরেডি একটা গার্মেন্টস থেকে পাওয়া যাচ্ছে, 10 জন 12 জন করে গার্মেন্টস গুলো থেকে আসছে। এবং গাজীপুরের যিনি ডক্টর,
সিভিল সার্জন প্রবাবলি, উনি বলেছেন যে যেন গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি বন্ধ করে দেয়। আনফর্চুনেট আপনি দেখবেন এই রিকমেন্ডেশনটা প্রবাবলি দে ওন্ট পে হিট টু ইট, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ালাদেরকে আমি যদি সরকার এখন যে ডাইলেমাটাতে পড়ছে, আমি যদি গার্মেন্টস গুলোকে বন্ধ করে দিই, প্রথমত তাদের থেকে আমি এক ধরনের ব্যাকিং পাই, দ্বিতীয়ত তাদের থেকে তারা আমার ইকোনমিকে সচল রাখে। দ্যাটস অ্যানাদার পয়েন্ট। ইকোনমিটা কেন এমন হবে যেখানে আপনি আপনার সমস্ত আমগুলো শুধুমাত্র দুটো ঝুড়িতে রাখবেন, একটা ঝুড়ি হচ্ছে রেমিটেন্স, একটা ঝুড়ি হচ্ছে গার্মেন্টস। ইকোনমি তো আপনার ডাইভার্সিফাইড হওয়া লাগবে। আমরা যখন গার্মেন্টস শুরু করি, আমাদের ধরেন 20 বা 30 বছর আগে ভিয়েতনাম শুরু করেছিল কিংবা তাইওয়ান শুরু করেছিল। তো যেটা হয়, আপনি একটা সেক্টর দিয়ে শুরু করবেন যে সেক্টরটা লেবার ইন্টেন্সিভ, আপনার যেহেতু গরিব দেশ, প্রচুর শ্রমিক আছে, আপনি যাদের প্রোভাইড করতে পারছেন, বা 20-25 বছর পরে আপনি নলেজ বেসড ইকোনমিতে যাবেন। আমরা 80-এর দশকে গার্মেন্টস শুরু করার পরও আমাদের মধ্যে ওই ট্রান্সফরমেশনটা হয়নি, আমরা খুবই ডিপেন্ডেন্ট গার্মেন্টসের উপর। এটা একটা বাজে কনসিকুয়েন্স আমরা এখন দেখছি। পুরো দুনিয়াতে যখন কনজাম্পশন কমে যাচ্ছে, আমরা খুব ভয়ে আছি। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ইয়েকে দেখেন, ফরেন রেমিটেন্স দেখেন, যেহেতু মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে এখন ওরা যেহেতু অয়েল রেভিনিউর উপর ডিপেন্ডেন্ট এবং পুরো দুনিয়াতে তেলের দাম কমছে, আমি যেটা নিয়ে খুব বেশি কনসার্ন সেটা হচ্ছে সৌদি আরবের মতো দেশগুলো, যারা আমাদের প্রচুর আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের অনেককে সৌদি আরবে যাচ্ছে কিংবা গালফের কান্ট্রিগুলোতে যাচ্ছে। ওদের ইকোনমি 80-এর দশকে যেমন ছিল বা 90-এর দশকে যেমন ছিল এমন আর থাকবে না। তো যে 1 কোটির বেশি মানুষ বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করছে এবং টাকা পাঠাচ্ছে বাংলাদেশে, ওই সংখ্যাটা অনেক বেশি সুইং করবে, তারা দেশে ব্যাক করবে। তাদেরকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করবো? গভর্নমেন্টের এই বিষয়ে প্ল্যান কি? মানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কানেক্টেড। এই যে ইকোনমিক্যাল ম্যানেজমেন্ট এত পুয়ার এবং পলিটিক্যাল ম্যানেজমেন্টটা এত পুয়ার, সমস্ত বিষয়গুলো একসাথে, মানে আমাদের রাজনৈতিক অর্থনীতির করুণ দশা, সেটা বিভিন্ন জায়গায়, সেটার ফলাফল বিভিন্ন জায়গায় আমরা এখন দেখছি। এবং হঠাৎ করে আমরা চিন্তা করছি আমাদের কেন এত খারাপ অবস্থা, মানে এই জিনিসগুলো বহুদিন আগের থেকেই ঘটা শুরু করেছে, আমরা জাস্ট রেজাল্টটা দেখছি। আমি যেটা বিশ্বাস করি যে, আমি অস্ট্রেলিয়াতে দেখছি অলরেডি গভর্নমেন্ট কিছু সোশ্যাল ডিস্টেন্সিং এর কিছু রিল্যাক্সেশন অলরেডি, কিছু জিনিসপত্র অলরেডি তারা রিল্যাক্স করা শুরু করে দিয়েছে, যে মানুষের পাশে এখন যাওয়া যাবে। কিছু কিছু স্টেটে বলছে যে আপনি এখন পার্কে যেতে পারবেন। মানে অলরেডি আমরা করোনার আফটারম্যাথ যে সিচুয়েশন, ওখানে চলে গিয়েছি। আমাদের সরকার, আমি যেটা বিশ্বাস করি, এই জিনিসগুলো নিয়ে একটা সিরিয়াস অ্যাসেসমেন্ট করা উচিত যে আমরা ঠিক কতদিন বন্ধ রাখবো এবং আমরা যদি খুলতে চাই কিভাবে খুলবো। আপনি একদিনেই সমস্ত কিছু খুলে দিতে পারবেন না, আপনাকে স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে। যেগুলো এসেন্সিয়াল সার্ভিস, আমি ওগুলো আস্তে আস্তে খুলবো। আমি সমস্ত কনসার্ট কিংবা যেখানে প্লেস অফ ওয়ার্শিপ, যেগুলো মসজিদ কিংবা যেখানে মানুষ জড়ো হয়, ওই জিনিসগুলো পরে খুলবো। আমি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলতে চাই, কিছু সিলেক্টিভ গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলবো এবং চেষ্টা করবো যেন ওখানে মানুষজন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। তো এই ব্যাপারগুলি তাদের সিরিয়াসলি চিন্তা করা এখনই শুরু করে দেওয়া উচিত, কারণ যেটা ঘটছে অলরেডি মানুষ কিন্তু ঘর থেকে বের হওয়া শুরু করে দিয়েছে। তো সরকার যদি কোনো স্পেসিফিক প্ল্যান না থাকে যে আমি 10 দিন পর এটা করবো, 20 দিন পর এটা করবো, 30 দিন পর এটা করবো, এবং ইকোনমিক স্টিমুলাস গুলো, যেমন আরেকটা জিনিস আমি আবার বলতে চাই, এখানকার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখলাম, বাংলাদেশে কিন্তু কোনো ধরনের কোনো ইকোনমিক স্টিমুলাস তারা দিচ্ছে না, এটাকে প্রণোদনা বলে না, তারা এক ধরনের ঋণ দিচ্ছে। হ্যাঁ, এবং ঋণের সুদের হারটা কমিয়ে দিচ্ছে। সুদের হারের 5% গভর্নমেন্ট দিবে, 5% গার্মেন্টস ওয়ালারা দিবে। এবং আনফর্চুনেটলি আপনি আবার দেখেন, প্রথম প্রণোদনাটা আসলে কিন্তু গার্মেন্টসের জন্য, সেকেন্ড স্টেজে গিয়ে অনেক কথাবার্তা বলার পরে দেন কৃষকদের জন্য আসলো, এবং সেটা কোনোভাবে যথেষ্ট না। হ্যাঁ, তো প্রথম ব্যাপারটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে প্রথম ভাবতে যারা সবচেয়ে বেশি ভালনারেবল প্যাচেস মোমেন্টে, তাদেরকে প্রোটেক্ট করা। বাংলাদেশের সবচেয়ে ভালনারেবল গোষ্ঠী তো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, সবচেয়ে ভালনারেবল গোষ্ঠী হচ্ছে যারা দিনমজুর, যারা কৃষক, যারা শ্রমিক, তারা। সরকার কোনোভাবেই তাদের দিকে প্রথমে দৃষ্টিপাত করেনি। প্রথম প্যাকেজটাই আসলো, প্রথম স্টিমুলাস প্যাকেজটাই আসলো গার্মেন্টসের জন্য। কেন ঘটলো ব্যাপারটা? কারণ গার্মেন্টস
অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা আমাদের বাজে পলিটিক্যাল কালচারের ফসল বলে আমার ধারণা। এটিএন গোলাম কিবরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনার চিন্তা ভাবনাগুলো ভাগাভাগি করে নিলেন, আমাদের ভালো লাগলো আপনার সঙ্গে সময় কাটাতে। আপনার এই আলোচনার মাঝে মাঝে ইন্টারনেটের একটু বিচ্যুতি দেখা দিয়েছে, তবে করোনার এই বলা যায় যে দুঃসহ সময় এত কিছু যখন আমরা সহ্য করে নিচ্ছি, আমরা আশা করছি যারা দেখছেন তারা এতটুকু সহ্য করেও ঠিকই আড্ডার নির্যাসটা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে।